মাইলস্টোন ট্র্যাজেডিতে প্রাণহানি বেড়ে ৩২, বোনের পর নাফির মৃত্যু, দগ্ধদের চিকিৎসায় বার্ন ইনস্টিটিউটে সিঙ্গাপুরের বিশেষজ্ঞরা। বিমান দুর্ঘটনায় মাইলস্টোনে আজও মানুষের ভিড়, হতাহতের সঠিক তালিকা তৈরিতে কর্তৃপক্ষের কমিটি, ৩ দিনের মধ্যে প্রতিবেদন। জনবহুল এলাকায় প্রশিক্ষণ বিমান পরিচালনার নজির নেই বিশ্বে, বলছেন বিশেষজ্ঞরা। ঘনবসতিপূর্ণ এলাকা এড়ানোর পরামর্শ। এয়ারফোর্সের যে ট্রেনিং এয়ারক্রাফটগুলি ফ্লাই করাচ্ছে, দে শুড হ্যাভ এ সেফ এরিয়া, যেখানে তারা ইমার্জেন্সি ইঞ্জিন শাটডাউন হয়ে যাক কিংবা যাই কিছু হয়ে তারা যেন সেখানে সেফলি একটা ক্লিয়ার, আমরা যেটা বলি, একটা জায়গা থাকবে। যশোরে আছে, চিটাগাংয়ে আছে, হোয়াই ঢাকা? এর মাথাচাড়া দেওয়ার চেষ্টা করছে জুলাই আগস্টের পরাজিত শক্তি, মন্তব্য মির্জা ফখরুলের। ফেব্রুয়ারিতেই নির্বাচনের আশাবাদ। সময় স্বল্পতায় সংক্ষিপ্ত আলোচনায় ঐক্যমত্যে পৌঁছাতে চায় কমিশন, বললেন আলী রিয়াজ। 3টি বাম দলের প্রতীকী বয়কট। নাটোর বড়াইগ্রাম সড়কে ট্রাক মাইক্রোবাস সংঘর্ষে নিহত 6, আহত বেশ কয়েকজন, এখনো মেলেনি হতাহতদের পরিচয়। এবং গাজায় অনাহারে বাড়ছে প্রাণহানি, প্রতিবাদে উত্তাল তেল আবিব ও নিউ ইয়র্ক। ইসরায়েলের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থার দাবি। দেখছিলেন শিরোনাম সংবাদ দুপুরের, সঙ্গে আছি আমি শারমিন নাসি। এবারে থাকছে বিস্তারিত। রাজধানীর উত্তরের মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বাহিনীর যুদ্ধ বিমান বিধ্বস্তের ঘটনায় বাড়ছে মৃতের তালিকা। সর্বশেষ চিকিৎসাধীন অবস্থায় চলে গেল ছোট্ট শিশু নাফি। এতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩২ জনে। নাফির মৃত্যুতে পরিবারটি এখন পুরোপুরি নিঃস্ব। এর আগে সোমবার মারা যায় তার বোন নাজিয়া। মঙ্গলবার তার দাফন সম্পন্ন হয়। আরও জানাচ্ছেন হাসান আল মাহমুদ। গেল 19 জুলাই দুপুরে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে যুদ্ধবিমান বিধ্বস্ত হয়। স্কুল ভবনের ওপর আছড়ে পড়ার সঙ্গে সঙ্গে সেটি আগুন ধরে যায়। মুহূর্তে আগুন ছড়িয়ে পড়ে পুরো ভবনে। এ ঘটনায় বেড়েই চলছে মৃতের তালিকা। এ তালিকায় সবশেষ যুক্ত হল শিশু নাফি। গতরাতে চিকিৎসাধীন অবস্থায় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পরপারে পাড়ি জমান শিশুটি। তার শরীর পুড়ে যায় ৯৫%। এর আগে সোমবার রাতে মারা যায় তার বোন নাজিয়া। এতে পরিবারটির আর কোনো সন্তান রইল না। সহোদরের এমন মর্মান্তিক মৃত্যুতে পাগল প্রায় বাবা মা। নাজিয়া ও নাফি বাবা মায়ের সঙ্গে উত্তরার কামারপাড়া এলাকায় থাকতো। ঢাকার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ৩য় শ্রেণীতে পড়তো নাজিয়া ও ১ম শ্রেণীতে পড়তো নাফি। কিন্তু নিয়তির নির্মমতায় অকালেই মৃত্যুর কাছে হার মানল দুই শিশু। বাবা মায়ের কোল খালি করে পাড়ি জমালেন না ফেরার দেশে। বিমান বিধ্বস্তের ঘটনায় দেশ জুড়ে নেমে এসেছে শোকের ছায়া। হাসান আল মাহমুদ, দেশ টিভি, ঢাকা। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের যুদ্ধ বিমান দুর্ঘটনায় আহতদের চিকিৎসার পরামর্শ দিতে ঢাকায় সিঙ্গাপুরের 10 সদস্যের বিশেষজ্ঞ দল এসেছে। সকাল 11টার দিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পৌঁছেই চিকিৎসকদের সঙ্গে বৈঠক করেন তারা। এখন পর্যন্ত 68 জন চিকিৎসা নিচ্ছেন বিভিন্ন হাসপাতালে, যাদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় আইসিইউতে আছেন অন্তত 15 জন। হাসান আল মাহমুদের রিপোর্ট, জানাচ্ছেন আলী আক্কাস আকাশ। নয়ন নামে এক যুবক বরিশাল থেকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে এসেছেন রক্ত দিতে। মানবিক তাগিদ থেকে হাসপাতালের বুথে নাম লিখিয়ে যাচ্ছেন যদি আহতদের সহযোগিতা দিতে পারেন। তারা বলছে যে এখন ব্লাড আপাতত লাগবে, যখন লাগবে তারা ফোন দিবে আর কি, কন্ট্যাক্ট নাম্বার রাখছে। বরিশাল থেকে আসছি আমরা, বিভিন্ন মিডিয়ার মাধ্যমে ফেসবুক, ইউটিউব থেকে জানছি এবং টিভি থেকে জানতে পারছি যে ব্লাডের খুব সংকট, নেগেটিভ, এই জন্য আমার নেগেটিভ এটা দিতে আসছে। দুর্ঘটনার ৩য় দিনেও তার মতো অনেকেই দেশের বিভিন্ন জায়গা থেকে হাসপাতালে আসছেন রক্ত দিতে। আমি এমনি তো ব্লাড ডোনেট করি, আর এখন আমার ব্লাড ডোনেট করার সময়, এই জন্য আমি চিন্তা করলাম যে আমি একটু এখানে থাকি, শরীর থাকি আর কি, এই জন্যই আমার আশা। প্রথম দিন রক্তের তেমন একটা প্রয়োজন না হলেও এখন চাহিদা বাড়ছে বলে জানান স্বেচ্ছাসেবকরা। সবচেয়ে বেশি চাহিদা নেগেটিভ গ্রুপের রক্ত। এই সময়টাতে এখন হয়তো ইনফেকশন হতে পারে বা অনেকের শরীর ফুলে যাবে, সে জন্য হয়তো রক্তের প্রয়োজনটা বেশি হতে পারে। যেহেতু গতকাল রাত্রে 1:30টার সময় লাগছে, তো এখন আমাদের এখানে প্রচুর পরিমাণে নেগেটিভ রক্তের চাহিদাটা এখানে সবচেয়ে বেশি, এবং আমাদের এখানে প্রচুর পরিমাণে নেগেটিভ, বি নেগেটিভ, এ নেগেটিভ, এবি নেগেটিভ,
তারপর ও নেগেটিভ এই রক্তের সংগ্রহ আমাদের এখানে সবচেয়ে বেশি। এদিকে দগ্ধ ও আহত রোগীর চিকিৎসায় বিশেষজ্ঞ পরামর্শ দিতে জাতীয় বার্ন ইনস্টিটিউটে এসেছেন সিঙ্গাপুরের বিশেষজ্ঞ দল। শুরুতেই হাসপাতালের চিকিৎসকদের সঙ্গে বৈঠক করেন তারা। প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের সিনিয়র কনসালটেন্ট চং সি জ্যাক। চিকিৎসকদের সঙ্গে বৈঠকের পর রোগীদের অবস্থা দেখে প্রয়োজনীয় চিকিৎসা পরামর্শ দেবেন তারা। জাতীয় বার্ন ইনস্টিটিউটের পাশাপাশি সিএমএইচ ও উত্তরার বিভিন্ন হাসপাতালে ভর্তি রোগীদের চিকিৎসার কার্যক্রম পর্যবেক্ষণ ও পরামর্শ দেবে বিশেষজ্ঞ দল। আলী আকাশ, দেশ টিভি, ঢাকা। দর্শক, এই বিষয়ে আরো জানাতে জাতীয় বার্ন ইনস্টিটিউট থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী হাসান আল মাহমুদ। হাসান, দগ্ধ আহতদের চিকিৎসায় সিঙ্গাপুরের বিশেষজ্ঞদের কার্যক্রম সম্পর্কে আমাদের জানাবেন। ন্যান্সি, আপনাকে ধন্যবাদ। আমরা যতটুকু খবর পেয়েছি যে 11টা থেকে এখন পর্যন্ত তারা বাংলাদেশের বিভিন্ন বিশেষজ্ঞ চিকিৎসকদের সঙ্গে কথা বলেছেন এবং সেখানে তারা বাংলাদেশ যেসব রোগী এখন এখানে ভর্তি রয়েছে তাদের কেসগুলো দেখেছেন, অর্থাৎ ফাইল কেসগুলো দেখেছেন, সেখানে তাদের শারীরিক কি কন্ডিশন সেগুলো তারা অবজারভেশন করছেন। একই সাথে বাংলাদেশের বিশেষজ্ঞ চিকিৎসক যারা রয়েছেন তাদেরকে পরামর্শ দিচ্ছেন যে এখন আসলে কোন প্রক্রিয়ায় চিকিৎসা করালে দ্রুত সুস্থতা সম্ভব সেটাও তারা চেষ্টা করছেন এবং এখন পর্যন্ত তারা কিন্তু ভিতরেই অবস্থান করছেন এবং 3টার দিকে হসপিটালের পক্ষ থেকে একটি ব্রিফ করা হতে পারে, সেখানে বিস্তারিত জানাতে পারবেন যে ঠিক কতজনকে কি পরিমাণ চিকিৎসা দেওয়া প্রয়োজন সেটি তারা বিস্তারিত জানাবেন। তবে এখন পর্যন্ত আমরা যতটুকু জানতে পেরেছি এখানে সিএমএস এবং জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে মোট 68 জন রোগী এখন পর্যন্ত চিকিৎসাধীন রয়েছেন এবং প্রত্যেকেরই কিন্তু শরীরের বড় অংশ পুড়ে গিয়েছে এবং তারা কিন্তু এখন চিকিৎসাধীন রয়েছেন এবং তাদেরকে নানাভাবে আসলে চিকিৎসকরা চেষ্টা করছেন সারিয়ে তুলবার জন্য। কিন্তু যেহেতু বাংলাদেশে এরকম বিমান দুর্ঘটনার ঘটনা এর আগে খুব বেশি ঘটেনি, ফলে বাংলাদেশের চিকিৎসকদের কিছুটা অভিজ্ঞতার ঘাটতি থাকতে পারে। সেই প্রেক্ষাপটে কিন্তু গতকালকে স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে একটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং সিঙ্গাপুরের বিশেষজ্ঞ নিয়ে আসবার জন্য তারা উদ্যোগ নিয়েছে এবং আজকে সকালে কিন্তু এই বিশেষজ্ঞ দলটি বাংলাদেশে নামে এবং তারা 11টার দিকে এখানে প্রবেশ করে। একই সাথে আমরা যতটুকু জানি যে চায়না এবং ভারত থেকেও বিশেষজ্ঞ দল আসার কথা রয়েছে, তারা উভয়ই আগ্রহ প্রকাশ করেছে, যদিও এখন পর্যন্ত বাংলাদেশ সরকার সেটিকে গ্রহণ করেনি কিংবা তারা প্রয়োজন মনে করেনি। যদিও প্রয়োজন মনে করে তাহলে দ্রুতই তারা নিয়ে আসবেন বলে আমরা জানতে পেরেছি। তো এই ছিল আমার কাছে এখান থেকে সবশেষ পরিস্থিতি। নিয়েছি হাসান, আপনাকে ধন্যবাদ। দর্শক, আমাদের সঙ্গে আমাদের সহকর্মী হাসান আল মাহমুদ যুক্ত হয়েছিলেন জাতীয় বার্ন ইনস্টিটিউট থেকে। দুর্ঘটনার তৃতীয় দিনে উত্তরা মাইলস্টোন কলেজ ক্যাম্পাসে ভিড় করছেন অভিভাবক ও স্থানীয়রা। এদিকে বিমান বিধ্বস্তের ঘটনায় নিহত ও নিখোঁজ শিক্ষার্থীদের সংখ্যা নির্ণয়ে 7 সদস্যের সমন্বয় কমিটি গঠন করেছে মাইলস্টোন কলেজ কর্তৃপক্ষ। আগামী 3 দিনের মধ্যে সঠিক সংখ্যা নির্ণয় করে প্রতিবেদন দিতে নির্দেশ দেওয়া হয়েছে। আলিমুজ্জামান সাফওয়ানের রিপোর্ট, জানাচ্ছেন শিউলি রায়। উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বিমান বিধ্বস্তের ঘটনা পেরিয়েছে 3 দিন। বুধবার সকালেও ঘটনাস্থলে ভিড় করতে দেখা যায় অভিভাবক ও উৎসুক জনতাকে। লোকজনের ভিড় সামলাতে হিমশিম খেতে হচ্ছে কলেজ নিরাপত্তা কর্মীদের। ক্যাম্পাসের আগত শিক্ষার্থী ও অভিভাবকদের দাবি দ্রুত সময়ের মধ্যে বিমান দুর্ঘটনায় আহত নিহতদের সঠিক সংখ্যা প্রকাশ করতে হবে। আমার বেঁচে মানুষ মারা গেছে, আমার বেঁচে ছাত্র ভাই বোনরা মারা গেছে, কিন্তু ওরা বলতেছে ওরা মারা যায় নাই। আমি মাননীয় সরকারকে একটা কথাই বলবো যে আপনি ক্ষতিপূরণের পাশাপাশি ওনাদের যে পরিবার আছে, পরিবারে যারা আছে তাদেরকে অবশ্যই দেখবেন। এদিকে হতাহতের সঠিক তথ্য নিরূপণে অধ্যক্ষকে প্রধান করে 7 সদস্যের সমন্বয় কমিটি করেছে মাইলস্টোন কলেজ কর্তৃপক্ষ। 3 কার্যদিবসে আহত নিহত ও নিখোঁজ শিক্ষার্থীর তালিকা প্রদানের নির্দেশনাও দেওয়া হয়েছে কমিটিকে। এবং গতকাল শিউলি রায়, দেশ টিভি, ঢাকা। এই মুহূর্তে দুর্ঘটনাস্থল মাইলস্টোন স্কুলে আছেন সহকর্মী আলিমুজ্জামান সাফওয়ান, সরাসরি যুক্ত হচ্ছেন তিনি আমাদের সঙ্গে। সাফওয়ান, স্কুলে নিখোঁজের কোনো অভিযোগ এসেছে কিনা, সেখানকার সার্বিক পরিস্থিতি কি এখন আমাদের জানাবেন।
ন্যান্সি, আমি এখন যেখানে অবস্থান করছি এটি মাইলস্টোন কলেজের যে মূল ফটক সেখানে, এবং আপনি যে প্রশ্নটি করলেন যে এখন পর্যন্ত নিহতের বা সন্ধান পাচ্ছে না এমন কোনো অভিযোগ এসেছে কিনা, তো আমরা সকাল থেকে দেখছি যে এলাকার আশপাশের যারা স্থানীয় বাসিন্দা রয়েছে পাশাপাশি বিভিন্ন প্রান্ত থেকেও মানুষজন এসে ভিড় করছেন। তবে আমরা যাদের কাছে জানতে চেয়েছিলাম তাদের কাছে যে কেউ আহত বা নিহত রয়েছে বা তাদের সন্ধান পাচ্ছেন না এমন কোনো স্বজন রয়েছেন কিনা এখানে, তো এখানে তারা সেটি বলছেন যে না, এমন কেউ এখন পর্যন্ত আমরা দেখতে পাইনি যে যারা এখানে এসে অভিযোগ করছেন যে তাদের সন্তানের সন্ধান মিলছে না বা তাদের স্বজনের সন্ধান মিলছে না। এখানে কিন্তু বিদ্যালয় কর্তৃপক্ষ যারা রয়েছে মাইলস্টোন কলেজের, তারা কিন্তু বলে আসছে বারবার যে কোনো অভিযোগ থাকলে এসে তাদের কাছে জানাতে। তবে এখন পর্যন্ত তাদের কাছেও এমন খুব একটা অভিযোগ এসেছে কিনা এ বিষয়ে আমাদেরকে তারা আসলে জানায়নি। এবং এখানে সবচেয়ে বেশি উৎসুক জনতার ভিড়, এবং আমরা যেটি জানাচ্ছিলাম সকাল থেকে যে বিদ্যালয় মাইলস্টোন কলেজের যেই মূল ফটক রয়েছে সেটি সকাল থেকেই তালাবদ্ধ অবস্থায় আছে, এবং এখানকার যারা নিরাপত্তা রক্ষী রয়েছেন তারা কিন্তু ভেতরে কাউকেই প্রবেশ করতে দিচ্ছেন না। এমনকি যারা শিক্ষার্থী রয়েছেন তাদেরকেও কিন্তু এখন দেখতে পাচ্ছি যে ভেতরে প্রবেশে অনেকটা প্রবেশাধিকার অনেকটাই সীমিত করে রাখা হয়েছে, এবং দায়িত্বে আছেন ভিতরের পুলিশ সদস্যরা। তারাই যেই ভবনটি আসলে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং যে ভবনে দুর্ঘটনা ঘটেছে সেখানে কিন্তু পুলিশ সদস্যরা দায়িত্ব পালন করছেন, এবং ভিতরে শিক্ষকদের অবস্থান এখনো রয়েছে। তারা সার্বিক যে খোঁজখবর হাসপাতালগুলোতে চিকিৎসা সহ অন্যান্য সেগুলো কিন্তু তারা রাখছেন। এবং এখানে সকাল থেকে ভিড় যতই মানে অনেকটাই ভিড় ছিল, তবে এখন আসলে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভিড় কিছুটা আবার কমে গিয়েছে, অর্থাৎ প্রচন্ড রোদ এই মুহূর্তে মাইলস্টোন কলেজের এখানে। তো সব মিলিয়ে আসলে কোনো স্বজন হারানো বা সন্তান হারানোর অভিযোগ বা মিসিং এখন পর্যন্ত আমরা এমন কোনো অভিযোগ কিন্তু পাইনি। তবে পরবর্তীতে যদি এমন কোনো স্বজন আসে বা কারো বাবা মা আসে তাদের খোঁজে আমরা অবশ্যই আপনাদেরকে জানিয়ে দিব। ন্যান্সি, আমার কাছে এই মুহূর্তে মাইলস্টোন কলেজ থেকে এই ছিল সর্বশেষ। সাফওয়ান, আপনাকে ধন্যবাদ। দর্শক, মাইলস্টোন স্কুল প্রাঙ্গণ থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী আলিমুজ্জামান সাফওয়ান। মাইলস্টোনে বিমান বিধ্বস্তের ঘটনায় পদত্যাগ করার কোনো অভিপ্রায় নেই, তবে সরকার চাইলে সরে দাঁড়ানোর কথা জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা ডক্টর সিআর আবরার। বুধবার সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে কথা বলেন তিনি। বলেন, প্রধান উপদেষ্টা রাষ্ট্রের পক্ষ থেকে শোক প্রকাশ করেছেন, তাই আলাদা করে মন্ত্রণালয়ের শোক প্রকাশের দরকার হয় না। পরীক্ষা পেছানোর সিদ্ধান্ত হুট করে নেওয়া যায় না জানিয়ে উপদেষ্টা বলেন, প্রশ্নপত্রে নিরাপত্তা নিশ্চিত করে সিদ্ধান্ত নিতে হয়, এই কারণে পরীক্ষা স্থগিত করতে কিছুটা দেরি হয়েছে। পরীক্ষা পুরো প্রক্রিয়া যেন আরও কটা দিন পিছিয়ে যেন না যায় শেষ হতে, সেজন্য আমরা একটু আগে ওইভাবে আমরা জিনিসটা প্ল্যান করেছি। যেই ঘটনাটা ঘটেছে সেটা অত্যন্ত বেদনাদায়ক এবং সেটা কারোরই কাঙ্ক্ষিত না। এখানে প্রধান উপদেষ্টা নিজে এখানে শোক জাতির কাছে তিনি চ্যানেলের মাধ্যমে তিনি সেটা প্রকাশ করেছেন। সকল মন্ত্রণালয়, সকল পুরো রাষ্ট্র যে যন্ত্র, রাষ্ট্র প্রক্রিয়া তার হয়েই তিনি করেছেন। সামরিক বেসামরিক বিমান চলাচলে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের একমাত্র রানওয়ে ব্যবহার ও আশপাশের ঘনবসতিপূর্ণ এলাকা বিমান চলাচলের জন্য ঝুঁকিপূর্ণ বলে মনে করছেন বিশেষজ্ঞরা। একই সঙ্গে জনবহুল এলাকায় প্রশিক্ষণ বিমান পরিচালনার নজির উন্নত বিশ্বে নেই বলে মন্তব্য তাদের। ভবিষ্যতে দুর্ঘটনা ও ক্ষয়ক্ষতি এড়াতে সামরিক বিমানের জন্য জনবিরল এলাকায় প্রশিক্ষণের পরামর্শ বিশেষজ্ঞদের। আলিমুজ্জামান সাফওয়ানের রিপোর্ট। সোমবার দুপুর 1:13 রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুলের হায়দার আলী ভবনে চলছিল প্রাথমিক শিক্ষার্থীদের ক্লাস। ছুটির জন্য আর মাত্র কয়েক মিনিটের অপেক্ষা। এমন সময় বিকট শব্দে শিক্ষার্থীদের উপর আছড়ে পড়ে বিমান বাহিনীর যুদ্ধ বিমান F-7 BGI। বিধ্বস্তের পর মুহূর্তেই আগুন ধরে যায় বিমানটিতে। ঘটনার ভয়াবহতা বুঝে ওঠার আগেই প্রাণ হারায় বেশ কয়েকজন শিক্ষার্থী। উত্তরার মর্মান্তিক দুর্ঘটনা ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। ঘনবসতিপূর্ণ এলাকায় যুদ্ধ বিমানের প্রশিক্ষণ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা প্রশ্ন তুলে নেটিজেনরা। বিশেষজ্ঞরা বলছেন, ঢাকার শাহজালাল বিমানবন্দর ও এর আশপাশের এলাকা ঘনবসতিপূর্ণ হওয়ায় সামরিক ফাইটার জেট কিংবা প্রশিক্ষণ বিমান পরিচালনার উপযুক্ত নয়। ঢাকা এয়ারপোর্ট
ফর অপারেটিং দ্য এয়ারক্রাফট ইজ নট সেফ। কখন এয়ারফোর্সের ফ্লাইট কোন দিক দিয়ে কোথায় যাচ্ছে না যাচ্ছে, এগুলো তো আমরা তো একই মানে কন্ট্রোল এরিয়ার মধ্যে আমরা ফ্লাই করতেছি। হাউ ইজ পসিবল? অন্য এয়ারলাইন্স তো এটা অ্যালাউ করবে না। আপনার ইউ হ্যাভ টু হ্যাভ এ সেফ এরিয়া। এয়ারফোর্সের যেই ট্রেনিং এয়ারক্রাফটগুলি ফ্লাই করাচ্ছে, দে শুড হ্যাভ এ সেফ এরিয়া, যেখানে তারা ইমার্জেন্সি ইঞ্জিন শাটডাউন হয়ে যাক কিংবা যাই কিছু হয়ে যাক, তারা যেন সেখানে সেফলি একটা ক্লিয়ার, আমরা যেটা বলি, একটা জায়গা থাকবে। যশোরে আছে, চিটাগাংয়ে আছে, হোয়াই ঢাকা? এই শাহজালাল বিমানবন্দরে একটা রানওয়ের প্রভিশন যেটা, সেটা ইম্পেডিমেন্ট। এখানে শুধু সামরিক বেসামরিক এয়ারক্রাফট না, এখানে হেলিকপ্টার সার্ভিসও এখান থেকে এয়ারপোর্ট থেকে যাতায়াত করছে। সো কাজে এখানে নানা ধরনের মাল্টি ফাংশনাল এয়ারপোর্ট হয়ে গেছে এটা। সামরিক বাহিনীর প্রশিক্ষণ ও নিরাপদে যুদ্ধবিমান উড্ডয়ন ও অবতরণে নতুন রানওয়ে প্রয়োজন বলে মনে করছেন অবসরপ্রাপ্ত এয়ার কমোডোর ইশফাক ইলাহি চৌধুরী। পর্যন্ত কোনো মিসঅ্যাপ হয়নি, বাট যেহেতু দিনকে দিন ফ্লাইং বাড়ছে এবং অ্যাক্টিভিটিস বাড়ছে, এবং আমরা চাই যে আরও অ্যাক্টিভিটিস বাড়ুক, আরও বিভিন্ন দেশের এয়ারলাইন্স আসুক, আরও ফ্লাইট বেশি করে আসুক, তখন কিন্তু আমাদের সময় এসে গেছে ইতিমধ্যেই। বাট আমাদের আর দেরি করা চলবে না যে বিমান বাহিনীর জন্য একটা পৃথক এয়ারফিল্ড, অথবা এই এয়ারফিল্ড বিমান বাহিনীকে দিয়ে আমাদের ইন্টারন্যাশনাল এয়ারফিল্ড, যেটা আমাদের প্ল্যান ছিল আজকে থেকে 20 বছর আগে প্ল্যান ছিল, আড়িয়াল বিলে একটা আন্তর্জাতিক বিমানবন্দর, আন্তর্জাতিক মানের বিমানবন্দর করে তোলা। এদিকে যে কোনো সময় উদ্বোধনের জন্য প্রস্তুত প্রায় 22,000 কোটি টাকা ব্যয়ে নির্মিত হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের 3য় টার্মিনাল। এই টার্মিনাল চালুর পর দেশের আকাশে বাড়বে বিমান চলাচলের সংখ্যা। সক্ষমতা বাড়লেও সাম্প্রতিক দুর্ঘটনার পর বিমানবন্দরের নিরাপত্তা নিয়ে শঙ্কা প্রকাশ করছে বিশেষজ্ঞরা। সারা ওয়ার্ল্ডে প্রত্যেকটা এয়ারপোর্টে দেখা যায় ল্যান্ডিং অ্যাপ্রোচ যেটা থাকে, সেখানে একটা অবশ্যই পাইলটের কাছে একটা ভিজিবল হইতে হবে রানওয়েটা, এবং সেই ভিজিবিলিটির জন্য একটা বিল্ডিং কোডের একটা ব্যাপার থাকে, হাইট রেস্ট্রিকশন থাকে। এই জিনিসগুলো সামরিক কিংবা বেসামরিক যেই এয়ারক্রাফটের জন্যই হোক না কেন, প্রত্যেকের আসলে আমি বলবো যে স্মুথ ল্যান্ডিংয়ের জন্য কিংবা স্মুথ টেক অফের জন্য অবশ্যই বিল্ডিং কোডের আওতাধীন যেসব পলিসিগুলো আছে স্ট্রিক্টলি সেটা মেনটেন করা উচিত। থার্ড টার্মিনাল করলাম, আবার সেই উন্নয়ন জোয়ার করলাম। উন্নয়ন জোয়ার করা মানে কি? ইউ আস্কিং ফর মোর ফ্লাইট, দ্য মোর ফ্লাইট অ্যান্ড দিস ক্যাজুয়ালিটি উইল বি মোর, কারণ আপনার মেশিন কখনো বলতে পারবেন না। ভবিষ্যতে যে কোনো দুর্ঘটনা ও প্রাণহানি এড়াতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের পরামর্শ বিশেষজ্ঞদের। আলিমুজ্জামান সাফওয়ান, দেশ টিভি, ঢাকা। নানা ইস্যুতে ভর করে জুলাই আগস্টের পরাজিত শক্তি আবার মাথাচাড়া দিয়ে ওঠার চেষ্টা করছে। তাদের প্রতিহত করতে প্রধান উপদেষ্টার সঙ্গে রাজনৈতিক দলগুলোর আলোচনা হয়েছে বলে জানালেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আর ফেব্রুয়ারিতে নির্বাচন নিয়ে অন্তর্বর্তী সরকারের সদিচ্ছার অভাব দেখছেন না বলেও জানান তিনি। তবে নানা বিশৃঙ্খলা করে একটি গোষ্ঠী নির্বাচন বানচালের চেষ্টা করছে বলে মন্তব্য করেন মির্জা ফখরুল। নিয়াজ মোর্শেদের প্রতিবেদন, জানাচ্ছেন মোহাম্মদ সাকিব। বুধবার সকালে রাজধানীর গুলশান কার্যালয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী ক্ষুদ্র জাতিগোষ্ঠীর প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৈঠক শেষে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন তিনি। প্রধান উপদেষ্টার সঙ্গে 4টি রাজনৈতিক দলের সাক্ষাতের বিষয়ে বলেন, জুলাই আগস্টের পরাজিত শক্তির অপচেষ্টা নিয়ে আলোচনা হয়েছে। জুলাই আগস্ট মাসেই ওই শক্তির আবার উত্থানের একটা নমুনা দেখা মতো অবস্থা তৈরি হয়েছে। এটার জন্যই উনি সম্ভবত যেটা উনি বলেছেন যে সমস্ত রাজনৈতিক দলগুলোর যারা ফ্যাসিস্টদের বিরুদ্ধে সংগ্রাম করেছে, লড়াই করেছে, তাদের সঙ্গে তিনি মতবিনিময় করার জন্য এই সভাটা তিনি ডেকেছিলেন। দেশে নানা বিশৃঙ্খলার কথা উল্লেখ করে বিএনপি মহাসচিব বলেন, এসব বিশৃঙ্খলা নির্বাচন বানচাল করার ষড়যন্ত্র। নির্বাচন আয়োজনে সরকারের সদিচ্ছার কোনো ঘাটতি নেই বলেও জানান তিনি। নির্বাচনকে বানচাল করার একটা চক্রান্তের মধ্যে অবশ্যই আছে। আর আপনার এই যে সেক্রেটারিয়েটে ঢুকে পড়া, সেখানে আপনার কয়েকজন আপনার ফ্যাসিস্টদের লোকজনকেও আপনার আটক করা দেখা, তো বোঝা যাচ্ছে যে তাদের কিছু কিছু সমস্যা তৈরি করার চেষ্টা এখানে আছে। প্রধান উপদেষ্টার ঘোষিত সময়ে ভোট হবে এমন আশা জানিয়ে মির্জা ফখরুল বলেন, নির্বাচন বানচালে যে কোনো ষড়যন্ত্র রুখে দেওয়া হবে। এটা কখনোই পারবে না। বাংলাদেশের মানুষ অত্যন্ত সজাগ এবং সচেতন আছে। মোহাম্মদ সাকিব, দেশ টিভি, ঢাকা। সংস্কার, দৃশ্যমান বিচার ও জুলাই হত্যাকাণ্ডের রায় কার্যকর না হওয়া পর্যন্ত অন্তর্বর্তী সরকারকে অন্য কিছু চিন্তা না করার
আহ্বান জানিয়েছেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়ক সার্জিস আলম। বুধবার সকালে চাঁদপুর সার্কিট হাউসে শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে কুশল বিনিময় শেষে একথা বলেন তিনি। দুপুরে বাস স্ট্যান্ড এলাকায় শোক সভায় দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ বলেন, আওয়ামী ফ্যাসিবাদ আবারও মাথাচাড়া দিয়ে উঠতে চেষ্টা করছে, শোককে শক্তিতে পরিণত করে প্রতিহতের ঘোষণা দেন তিনি। এসবের স্বাস্থ্য উপদেষ্টাকে ডক্টর ইউনূসের স্বজনপ্রীতির উদাহরণ উল্লেখ করেন হাসনাত। পদযাত্রা ও সভা শেষে কুমিল্লার উদ্দেশ্যে চাঁদপুর ছাড়েন এনসিপি নেতারা। খুনি হাসিনা থেকে শুরু করে তার যে দোষরা সরাসরি এই নির্দেশের সাথে ছিল, বাস্তবায়নের সাথে ছিল এই হত্যাকাণ্ডের, এই গণহত্যার, তাদের দৃশ্যমান বিচার, রায় এবং কার্যকর হওয়ার পূর্ব পর্যন্ত এই বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকার কিংবা বিচার বিভাগের সংশ্লিষ্ট যারা রয়েছে, আসিফ নজরুল স্যার থেকে শুরু করে আমাদের বিচার বিভাগীয় যারা রয়েছে, তারা যেন অন্য কোনো কিছু চিন্তা না করে। ডক্টর মোহাম্মদ ইউনূসের স্বজনপ্রীতির সবচেয়ে বড় এক্সাম্পল হচ্ছে স্বাস্থ্য উপদেষ্টা। সবসময় বলে আসছি, এই স্বাস্থ্য উপদেষ্টা এটার কোনো প্রয়োজন নাই। সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিকের 900 কোটি টাকার সম্পদের খোঁজে রাজুককে তথ্য চেয়ে চিঠি দিয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক। বুধবার সংস্থাটির উপপরিচালক সিফাত উদ্দিনের নেতৃত্বে গঠিত কমিটি রাজুক বরাবর চিঠি পাঠায়। চিঠিতে পূর্বাচল নতুন শহর প্রকল্পে জমি বরাদ্দ সহ যাবতীয় সম্পদের নথি চাওয়া হয়। অভিযোগ আছে আওয়ামী লীগ সরকারের আমলে প্রভাব খাটিয়ে জাল নথি তৈরি করে 5 একর জমি পৈতৃক সম্পত্তি হিসেবে দেখান বিচারপতি মানিক। পরে সেখানে নিজস্ব ডেভেলপার দিয়ে 7টি বহুতল ভবন নির্মাণ করেন, যার মূল্য প্রায় 900 কোটি টাকা। এছাড়া তার বিরুদ্ধে সরকারি বাড়িতে থেকে ভাড়া না দেওয়া এবং অর্থ পাচার করে লন্ডনে বাড়ি কেনার অভিযোগও রয়েছে। নাটোর বড়াইগ্রামে ট্রাক ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে 6 জন নিহত হয়েছেন, আহত হন বেশ কয়েকজন। বুধবার সকালে বনপাড়া হাটি কুমরুল মহাসড়কে তরমুজ পাম্পের সামনে এই দুর্ঘটনা ঘটে। ট্রাকটি জব্দ করলেও পালিয়ে যায় চালক। সহকর্মী মামুন খানের পাঠানো তথ্য ছবিতে আরো জানাচ্ছেন ফারজানা আফরোজ টুপ্পা। কুষ্টিয়া থেকে রোগী দেখতে মাইক্রোবাসে সিরাজগঞ্জ যাচ্ছিল 8 জন। নাটোরের বনপাড়া হাটিকুমরুল মহাসড়কের আড়াইমারি এলাকার তরমুজ পাম্পের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা সিমেন্ট বোঝাই একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুমড়ে মুচড়ে যায় মাইক্রোবাসটি। এ সময় ঘটনাস্থলেই মাইক্রোবাস চালক রুবেল হোসেন সহ প্রাণ হারান 5 জন। গুরুতর আহত 3 জনকে বড়াইগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সেখানে মৃত্যু হয় আরও এক নারীর। নিহতদের মধ্যে 5 জনই নারী এবং 1 জন পুরুষ। গুরুতর আহত 1 জনকে পাঠানো হয়েছে রাজশাহী মেডিকেলে। মাইক্রোবাস এবং ঢাকা থেকে ফেরত একটি ট্রাক দুটোর মুখোমুখি সংঘর্ষে এই দুর্ঘটনাটি ঘটে এবং ঘটনাস্থলেই 5 জন ব্যক্তি মারা যান। নিহত ব্যক্তিরা আমাদের কুষ্টিয়া দৌলতপুর উপজেলার মানুষ এবং তারা সিরাজগঞ্জে রোগী দেখার উদ্দেশ্যে বের হয়েছিলেন। এই ঘটনায় দুর্ঘটনা কবলিত ট্রাকটি আটক করা হলেও চালক পালিয়ে গেছে বলে জানিয়েছে পুলিশ। 5 জন স্পটে মারা গেছে, 1 জন হাসপাতালে, আর বাকি 3 জনও গুরুতর অবস্থা আছে। তাদেরকে আমরা জেলা পুলিশ থেকে অ্যাম্বুলেন্স সরবরাহ করছি। তাদেরকে যদি উন্নত চিকিৎসার জন্য ঢাকা নিতে হয় অথবা অন্য কোথাও স্থানান্তর করতে হয় সেটা করা হবে। থ্যাংক ইউ। প্রত্যক্ষদর্শীরা জানান মাইক্রোবাসটি একটি গাড়িকে ওভারটেক করতে গিয়ে বিপরীত দিক থেকে আসা ট্রাকের সঙ্গে মাইক্রোবাসটির মুখোমুখি সংঘর্ষ হয়। কুষ্টিয়া থেকে ঢাকাগামী একটা মাইক্রোবাসের সঙ্গে ট্রাকের সরাসরি সংঘর্ষে এক পরিবারের 5 জন লোক মারা গেছে। পরিমাণটা অ্যাক্সিডেন্ট যেভাবে হয় প্রতি বছরে, না হলে এই অ্যাক্সিডেন্ট হয় যে প্রায় আমার 100, 150, 200 এরকম পরিমাণে অ্যাক্সিডেন্ট হয়। ফারজানা আফরোজ টুম্পা, নিউজ ডেস্ক, দেশ টিভি। দর্শক, ঐকমত্য কমিশনের আলোচনায় নিজেদের মতামত জানাচ্ছিলেন বিভিন্ন দলের নেতারা। এই মুহূর্তে বক্তব্য রাখছেন আলী রিয়াজ। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। নির্দিষ্ট কোনো প্রস্তাবে এখানে অনেকগুলো বিকল্প নিয়ে আমরা আলোচনা করেছি, কি কি অপশন থাকতে পারে সে ব্যাপারে কি আপনারা কোনো বক্তব্য রাখবেন? না, আমরা এখন বক্তব্য রাখছি না, আমরা এই জায়গাটাতেই থাকতে চাচ্ছি। কারণ হচ্ছে এর বাইরে বিস্তারিত করতে গেলে যে সমস্যাটা তৈরি হচ্ছে সেটা মানে ঐকমত্যের জায়গায় আসা যাচ্ছে না। ফলে আমাদের যতটুকু আমরা ঐকমত্যে পৌঁছেছি সেই জায়গাটায় আমরা থাকতে চাচ্ছি।
হ্যাঁ না বলেছি যে তাতে সিদ্ধান্ত গ্রহণের বিষয়টা আটকে যায় কিনা, ঝুলে যায় কিনা কারণ তাতে সর্বসম্মতি মতামত না আসা পর্যন্ত বৈঠক চলতেই থাকবে। প্রথম বৈঠক হলো না, দ্বিতীয় বৈঠক, তৃতীয় বৈঠক, তাহলে আপনারা কি এ ধরনের কোনো জায়গা বিবেচনায় রাখছেন যে সর্বসম্মতি না হওয়া পর্যন্ত তাদের এই বৈঠক চলতেই থাকবে? এটা তো ইমপ্লাইড আমরা লোককে দিচ্ছি যেখানে প্রধান বিচারপতি প্রতিনিধি হিসেবে একজন বিচারপতি থাকছেন, প্রধানমন্ত্রী থাকছেন, স্পিকার, ডেপুটি স্পিকার থাকছেন। আমাদের বিবেচনাটা হচ্ছে এই যে তাদের এইরকম একটা হাই পাওয়ার্ড কমিটিতে সর্বসম্মতভাবে সিদ্ধান্ত নেওয়ার সম্ভাবনা আমরা অনেক বেশি দেখি, যে আলাপ আলোচনার মধ্যে দিয়ে ওনারা এক জায়গায় আসতে পারবেন। কিন্তু তাতে তো ওই আশঙ্কাটা থেকে যাচ্ছে, ঝুলে যাওয়ার, এটা প্রলম্বিত হওয়ার, দীর্ঘায়িত হওয়ার আশঙ্কাটা থেকে যাচ্ছে। তাতে সেই জায়গাটা কিভাবে দূর করবে? সাথে সাথে এই আশঙ্কাও থেকে যাচ্ছে যে আমরা যদি এইটা নিয়ে এখন আলাপটা তুলি, তাহলে আশঙ্কা থেকে যাচ্ছে যে আমরা আসলে কোনো ঐক্যমতেই পৌঁছাতে পারবো না। এটা সেই বিচারে এই বিপদটাই আমি একটু আগে বললাম যে সেই বিচারে আমরা জায়গায় সব বিষয়ে আমরা ঐক্যমত্য হবে না, এটা বারবার বলেছি আমি। এইটুকু আমরা ঐক্যমতে এসেছি যে সংবিধানের অন্তর্ভুক্ত এখন যা আছে তার থেকে 118(1) সংশোধনের মাধ্যমে ব্যবস্থা করা হচ্ছে। এই দর্শক, ঐকমত্য কমিশনের আলোচনা নিজেদের মতামত জানাচ্ছিলেন বিভিন্ন দলের নেতারা। আমরা সরাসরি সেখানে যুক্ত ছিলাম।